মাধবী ভট্টাচার্যের লেখা গল্প এই তো জীবন। আমি সুনয়না। মুখশ্রীর মধ্যে শুধু চোখ দুটোই নজরকাড়া ছিল বলে এমন নাম রাখা হয়েছিল বোধহয়। সত্যি, শুধু চোখ ছাড়া আমার মধ্যে সৌন্দর্যের আর কোনো চিহ্ন ছিল না। কালো, তার মধ্যে আবার দেখতেও সাধারণ। এমন মেয়ের বিয়ে হবে কি করে, সেই চিন্তায় অস্থির থাকতো মা বাবা। আমি মা বাবার একমাত্র সন্তান। ছোটবেলা থেকেই অভাব দেখে বড় হয়েছি। জেদ ছিল, ভালো করে পড়াশোনা করে বড় কিছু একটা হতেই হবে। পড়াশোনাটা তাই বেশ মন দিয়েই করতাম। আমি যদিও বা বড় কিছু হতে চাইতাম, মা আর বাবা বোধহয় এমনটা ভাবতেই পারতো না, বা মেয়ে বলেই বোধহয় তাড়াতাড়ি বিয়ে দিয়ে দায় সারতে চাইছিল। রূপ নেই যে মেয়ের, তাকে তাড়াতাড়ি পার করে দেওয়াটাই মঙ্গল, এমন ভাবনারই অধীন ছিল আমার মা আর বাবা। আমার বয়স 20 হতে না হতেই বাবা বিয়ের জন্য সম্বন্ধ দেখতে শুরু করলো। নানা পত্রপত্রিকায় বিজ্ঞাপন দেখে আমার জন্য সম্বন্ধ পাঠাতো বাবা। বলা বাহুল্য, কারোরই আমাকে পছন্দ হতো না। কিন্তু অনেক অসম্ভব ঘটনাও পৃথিবীতে ঘটে। আমার ক্ষেত্রেও তাই হলো একদিন। যথারীতি কাগজের বিজ্ঞাপন দেখে সম্বন্ধ ঠিক করা এক পরিবার আমাকে দেখতে এলো একদিন। ছেলেটা দারুণ সুন্দর দেখতে। ওর বাবার বিশাল ব্যবসা, মাও সেই ব্যবসার কাজে যুক্ত। ছেলেটাও পারিবারিক ব্যবসাতে যোগ দিয়েছে পড়াশোনা শেষ করার পর। ছেলের মা বাবাই আমার সঙ্গে যা কথা বলার বললেন। ছেলেটা চুপ করে বসেছিল সারাক্ষণ। মাঝে মাঝে শুধু আমার দিকে তাকিয়ে দেখছিল বড় বড় চোখে। ওর মা বললেন, ও নাকি খুব লাজুক, তাই এমন চুপ করে রয়েছে। আমার তো ওকে খুবই ভালো লাগছিল, কিন্তু জানতাম বিয়েটা হবে না। ওরা কেন আমাকে পছন্দ করবে? কিন্তু অবাক কাণ্ড, ফিরে যাওয়ার আগে ছেলের মা বাবা জানিয়ে দিলেন আমাকে নাকি তাদের খুব পছন্দ হয়েছে। আমার মা বাবা যেন হাতে চাঁদ পেলেন। ওদের কোনো রকম দাবি দেওয়াও নেই, শুধু মেয়েকে দিলেই চলবে। মা বাবা তো খুশিতে আত্মহারা, কিন্তু আমার কেমন যেন খটকা লাগছিল। আমি মাকে বলেই ফেললাম, ওরা আমাকে কেন পছন্দ করলো বলো তো? না আমি দেখতে সুন্দর, না আছে বাবার টাকা। ওরা তো পণও চায়নি। কেন বলো তো? ওদের এত ভালো অবস্থা, ছেলে দেখতেও কত সুন্দর। আমার মতো মেয়েকে ওরা কেন চাইছে? আমার কিন্তু খুব ভয় করছে। মা হেসে বলল, কিসের ভয়? তুই কোন দিক থেকে খারাপ? তোকে পছন্দ করবে না কেন? তাছাড়া বিয়ের সময় আসলে এমন হুট করেই বিয়ে হয়ে যায়। কার সাথে যে কার বিয়ে হয়, কেউ কি আগে থেকে বলতে পারে? আমি তবুও শান্তি পাচ্ছিলাম না। কেমন কেমন যেন লাগছিল। বিয়ের দিন যত এগোচ্ছিল আমার ভয় ভয় ভাবটা তত বাড়ছিল। নিজেকেই নিজেই সান্ত্বনা দিচ্ছিলাম, মিছিমিছি এত ভাবছি নিশ্চয়ই ওরা খুব ভালো মানুষ, অত ভয়ের কিছু হয়নি। দেখতে দেখতে আমার বিয়ে হয়ে গেল ধুমধাম করে। মা বাবাকে ছেড়ে রাতুলের হাত ধরে আমি চলে গেলাম ওই বাড়িতে, আমার শ্বশুর বাড়িতে। বিশাল রাজপ্রাসাদের মতো বাড়ি। আমার বুক ধুকপুক করছিল। আমি পারবো তো মানিয়ে নিতে এখানে? আমার শাশুড়ি মা আদর করে আমাকে বরণ করে ঘরে তুললেন। আত্মীয় স্বজনে ঘর ভর্তি। আমার কেমন যেন দিশেহারা লাগছিল। রাতুলকেও দেখতে পাচ্ছি না। কোথায় গেল ও? সবাই আমাকে ঘিরে বসে অনেক মজা করছিল, ইয়ার্কি করছিল। আমার একটুও ভালো লাগছিল না। এক সময় আমার শাশুড়ি মা এসে ধমক দিয়ে সবাইকে তাড়িয়ে দিলেন। আমাকে বললেন, আজ তো কাল রাত্রি, রাতুল আর তুমি আলাদা ঘরে শোবে, তাই আমি তোমার পাশে শোবো। যাও, কাপড় পাল্টে ফ্রেশ হয়ে নাও। কিছুতেই ঘুম আসছিল না আমার। নতুন জায়গা, নতুন পরিবেশ, মানিয়ে নিতে পারবো কি না কিছুই জানি না। চিন্তায় চিন্তায় দু চোখের পাতায় এক করতে পারছিলাম না। শাশুড়ি মা পাশেই শুয়ে অঘোরে ঘুমোচ্ছেন। মা আর বাবার কথা ভেবে আমার চোখ ভিজে যাচ্ছিল বারবার। আজ ফুলশয্যা, বাড়িতে হইচই। সকাল থেকে একবারও রাতুলকে দেখতে পাইনি আমি। অন্য সবাই আছে আমার পাশে, কিন্তু আমার চোখ খুঁজছিল রাতুলকে। শেষমেশ দেখতে পেলাম ওকে, কিন্তু কেমন যেন অন্যমনস্ক দেখাচ্ছিল ওকে।
অন্যমনস্ক আর অস্থির। ভালো লাগছিল না আমার। ভয়ের ধুকপুকুনি টের পাচ্ছিলাম বুক জুড়ে। সব অনুষ্ঠান মিটে যাবার পর আমি আর রাতুল এক ঘরে এখন। বড়রাও কয়েকজন আছেন আমাদের সাথে, শাশুড়ি মাও আছেন। এখন নাকি আমাকে রাতুলের পা ধুয়ে দিতে হবে, তারপর মালা পরাতে হবে, দুধ মিষ্টি খাইয়ে দিতে হবে। ওদের নিয়ম এমন। সব হয়ে যাওয়ার পর আমরা ঘুমোবো। রাতও অনেক হয়েছে। কাজগুলো করার সময় টের পাচ্ছিলাম রাতুল অস্থির হয়ে আছে, কেমন ছটফট করছে। আমি অবাক হচ্ছিলাম। দুধের গ্লাসটা ওর মুখের সামনে ধরতেই হঠাৎ এক ঝটকায় গ্লাসটা ফেলে দিল ও। ঘরময় কাঁচের টুকরো আর দুধ ছড়িয়ে পড়ল। শিউরে উঠলাম আমি। রাতুল তখন চেঁচাচ্ছে, চোখ লাল। আর কতক্ষণ, আর কতক্ষণ অপেক্ষা করব? কখন ওষুধটা দেবে আমায়? কখন দেবে ইঞ্জেকশনটা? আর সহ্য করতে পারছি না আমি, পারছি না আর। বন্ধ করো সব কিছু, বন্ধ করো। বলতে বলতে হাতের কাছে যা পাচ্ছিল ছুঁড়ে ছুঁড়ে ফেলছিল রাতুল। ভেঙে চুরমার করছিল সব কিছু। আমি ভয়ে ঠকঠক করে কাঁপছিলাম। আমার শাশুড়ি মা আমার দিকে ফিরে চেঁচিয়ে উঠলেন, কি দেখছো হাঁ করে? ধরো ওকে, এক্ষুনি ইঞ্জেকশন দিতে হবে। কেন, কি হয়েছে ওর? কোনো মতে জিজ্ঞেস করলাম। খেঁকিয়ে উঠলেন তিনি, ও অসুস্থ, বুঝতে পারছো না? অসুস্থ বলেই তো তোমার মতো মেয়েকে ঘরে এনেছি, নইলে কি আর এমন ছেলের জন্য কালো মেয়েকে নিয়ে আসতাম? আমি হতভম্ব হয়ে রইলাম। নিজের কানকেই বিশ্বাস করতে কষ্ট হচ্ছিল আমার। এবার সব কিছু পরিষ্কার হয়ে যাচ্ছিল আমার কাছে। রাতুল অসুস্থ, আর অসুখটা যে মানসিক সেটা বুঝতেও অসুবিধা হচ্ছিল না আমার। একটু পরেই ডক্টর এলেন। ইঞ্জেকশন দিতে শান্ত হয়ে গেল রাতুল। তবুও যাবার আগে বিরক্তভাবে বললেন ডক্টর, কোনো রকম উত্তেজনা ওর জন্য ঠিক নয়। আগেই বলেছিলাম, আপনারা তো মানবেন না। এখন দয়া করে ওকে সামলে রাখুন। সেই রাতে রাতুল ওর মায়ের ঘরে ঘুমোলো। আমি একা ফুল সাজানো খাটে শুয়ে রইলাম কোনো মতে। সারা রাত আমার চোখের জলে ভিজে গেল বালিশ। এ কোথায় এসে পড়লাম আমি? কি আছে আমার ভবিষ্যতে? রাতুলের অসুখটা কি ছোটবেলা থেকেই? তাই কি ওসব ওষুধে সে অ্যাডিক্টেড? তাই ওষুধ আর ইঞ্জেকশনের জন্য অস্থির হচ্ছিল? কোথায় যেন পড়েছিলাম, মানসিক রোগের ওষুধগুলোতে অ্যাডিক্টেড হওয়ার প্রবণতা থাকে অনেকের। আমার মা বাবার মুখটা মনে পড়ে বড় কষ্ট হচ্ছিল আমার। কত আশায় মেয়েকে বিয়ে দিয়েছেন তারা। এখন সত্যিটা জানলে কি অবস্থা হবে ওদের? মনে মনে প্রতিজ্ঞা করলাম, কিছুতেই মা আর বাবাকে কিচ্ছু জানতে দেব না। যতই কষ্ট হোক, এখানেই পড়ে থাকবো আমি। পরদিন থেকে রাতুলকে আর চোখের দেখাও দেখতে পাচ্ছিলাম না। ঘর ভর্তি কাজের লোক, তাই কিছু করারও নেই আমার। সারাদিন নিজের ঘরে বসে থাকি চুপ করে। কাজের লোক এসে খাবার দিয়ে যায়। ইচ্ছে হলে খাই, নইলে ছুঁয়েও দেখি না। সারাদিন এভাবে বসে থাকতে থাকতে আমার মনে হতে লাগলো, আমি বুঝি পাগল হয়ে যাব। কয়েকদিন পর আমার শাশুড়ি মা গম্ভীর মুখে একদিন এসে বললেন, তোমার মায়ের ফোন এসেছে, আমাদের সামনে কথা বলবে। একটা কথাও ওদের বলেছ তো তোমার কপালে দুঃখ আছে, বলে দিলাম। আমি ওদের সামনেই মায়ের সাথে কথা বললাম। মা বলছিল, কী রে মা, রাতুল নাকি অসুস্থ হয়ে পড়েছে, তাই দিরাগমনে আসতে পারছিস না? হ্যাঁ, বললাম আমি। ঠিক আছে, রাতুল সুস্থ হলেই চলে আসিস, মন খারাপ করিস না মা। আচ্ছা। ফোন রেখে দিলাম আমি। তারপরেই আমার কান্না পেয়ে গেল। মা জানেও না কি সর্বনাশ হয়েছে তাদের মেয়ের। সুনয়না আর কখনো নিজের মা বাবার কাছে যেতে পারবে না, কারণ ওর শ্বশুরবাড়ির লোকেরাই যেতে দেবে না। জানে কি মা আর বাবা? কষ্টে ঝরঝর করে কাঁদছিলাম আমি। শাশুড়ি মা ধমকে উঠলেন, কাঁদছো কেন? তোমার কপাল ভালো যে এমন ঘরে বউ হয়ে আসতে পেরেছ। আমার ছেলে অসুস্থ বলেই তো এমনটা সম্ভব হলো। নিজের ভাগ্যকে ধন্যবাদ দাও, তা নয় ন্যাকা কান্না কাঁদছে। আমি ওনাকে বললাম কাঁদতে কাঁদতেই, একবার শুধু রাতুলের কাছে যেতে দিন আমায়। ওর কি অসুখ সেটা শুধু বলুন, আমি ওকে সুস্থ করে তুলব।
দেখে নেবেন। চুপ করো, আমরা এতদিন ধরে পারছি না, আর তুমি দুদিন এসেই সুস্থ করে দেবে ওকে? বেশি কথা বলো না। চলে গেলেন তিনি। নরক যন্ত্রণায় একটা একটা করে দিন পার হতে লাগলো আমার। ওরা আমাকে কোথাও বেরোতে দেয় না, কারোর সঙ্গে কথা বলতেও দেয় না। মাঝে মাঝে শুধু মায়ের সঙ্গে কথা বলাই ফোনে, তাও ওদের সামনে। বুঝতে পারছিলাম যাতে আমি কাউকে কিছু বলে না দিই, তাই এই সাবধানতা। মার বাবাও যাতে সন্দেহ না করে, তাই ফোনে ওদের সাথে কথা বলাই। কিন্তু সব জেনেও আমি কিছু করতে পারছিলাম না। রাতুলের সাথেও দেখা হচ্ছিল না আমার। একদিন শাশুড়ি মা আমার ঘরে আসতেই আমি ওনার পা জড়িয়ে ধরে বললাম, আমি কাউকে কিছু বলবো না, শুধু একবার রাতুলের সাথে দেখা করতে দিন। হবে না, নির্বিকারভাবে বললেন তিনি। এবার ধৈর্যের বাঁধ ভেঙে গেল আমার। চেঁচিয়ে উঠলাম, তাহলে বিয়েটা হতে দিলেন কেন? আমাকে যদি ওর কাছে যেতে নাই দেবেন, আমি সবাইকে বলে দেব আপনারা কি করছেন। আপনাদের সবার মুখোশ খুলে দেব আমি। বটে। আগুন চোখে আমার দিকে তাকালেন, তারপর আর কিছু না বলে ঘর থেকে বেরিয়ে গেলেন। সেদিন থেকেই তিনি আর আমার শ্বশুর মিলে শুরু করলেন আমার উপর অত্যাচার। আমাকে মারধর করা, বেঁধে রাখা, না খাইয়ে রাখা, এরকম আরও কত কি। সঙ্গে চলতে লাগলো হুমকি আর শাসানি। কাউকে কিছু বলে দিলেই মেরে ফেলা হবে আমায়। আমি পাগল হয়ে যাচ্ছিলাম। মরে যেতে ইচ্ছে করতো প্রতিদিন। এক রাতে, সেদিন আমাকে বেঁধে রাখা হয়নি, চুপ করে বিছানায় শুয়েছিলাম আমি। হঠাৎ আমার মনে হলো অনেক সহ্য করেছি, আর নয়। এভাবে থাকলে মরেই যাব আমি। এখন চুপি চুপি ফোন করে মার বাবাকে সব জানাবো আমি। সেই ভেবে বিছানা ছেড়ে চুপি চুপি বাইরে বেরোলাম আমি। ফোনটা ড্রয়িং রুমেই থাকে, আমি জানি। চললাম সেদিকে। শাশুড়ি মায়ের ঘরের সামনে দিয়ে যেতে যেতে চাপা গলায় কথা কাটাকাটির আওয়াজ পেলাম আমি। কান খাড়া করতেই শুনতে পেলাম, কতদিন এভাবে চলবে বলো দেখি? লোক দেখাতে ওর বিয়েটা দিয়েছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে ভুল করেছি। মেয়েটাই না বিপদের কারণ হয়। শাশুড়ি মায়ের গলা, আরে ধুর, এত ভাবো কেন? ওই মেয়ে আসল ঘটনা জানে নাকি? আর ওকে বেরোতে দিলে তবে তো বিপদের ভয়। এভাবেই চালিয়ে যাও। লোক জানাজানির ভয় হলে আবার বাড়ি পাল্টে ফেলবো। এবার শ্বশুর মশাই, আর কতবার? এর মধ্যে তিনবার নতুন ফ্ল্যাট কিনলে, আর কত পালিয়ে বেড়াবো এভাবে? তার কি করার আছে? এমন সন্তানের জন্ম দিলে যে নাকি নপুংসক। হিজড়া সন্তানের জন্ম দিলে এমনটাই তো হওয়া উচিত। হিজড়া, আবার মানসিকভাবে অসুস্থ, গোদের উপর বিষ ফোড়া। অবিনাশ চৌধুরীর সন্তান নপুংসক, এটা সবাই জানুক, তাই চাও তুমি? এত রিস্ক নিয়ে বিয়েটা দিলাম কেন তবে? আমার পা দুটো যেন মাটিতে গেঁথে গিয়েছিল। একটুও নড়তে পারছিলাম না। কানে আর কিছু ঢুকছিল না। রাতুল তৃতীয় লিঙ্গের মানুষ, তাই এত লুকোচুরি? স্রেফ লোকের চোখে ধুলো দিতেই তবে এই বিয়েটা দেওয়া? না, আর এদের মাপ করা যায় না। স্রেফ নিজেদের সন্তানের দুর্বলতা ঢাকতে আর একটা মেয়ের এত বড় সর্বনাশ করেছেন ওরা। আমি এদের ছাড়ব না। চুপি চুপি নিজের ঘরে ফিরে গেলাম আমি। না ঘুমিয়ে বসে রইলাম সারা রাত। ভোরের আলো ফুটতেই চুপি চুপি পালিয়ে এলাম সেই বাড়ি ছেড়ে। মা আর বাবা আমাকে এত সকালে দেখে আঁতকে উঠলেন। সব কথা ওদের খুলে বললাম আমি। মা আর বাবার মুখ দেখে বোঝা যাচ্ছিল কতটা ধাক্কা লেগেছে ওদের। বাবা বললেন, ওদের উচিত শিক্ষা দিতে হবে। এভাবে ঠকিয়ে আমার মেয়েটাকে এত কষ্ট দেওয়া, ওদের ছাড়বো না আমি। কিন্তু ওদের নাগাল আর পাইনি বাবা, কারণ আমি পালিয়ে আসার পরই ভয় পেয়ে ওরা বাড়ি ছেড়ে দিয়ে অন্য কোথাও চলে গিয়েছিল, নিশ্চয়ই নতুন কোনো ফ্ল্যাটে। আমি এরপর থেকে মা আর বাবার সাথেই থেকে গেলাম। লোকে জানলো স্বামীর সঙ্গে বনিবনা হয়নি, তাই চলে এসেছি। ডিভোর্সও হয়ে যাবে শিগগিরই। ওরা তো জানে না বিয়েটাই বৈধ নয়, তার আবার ডিভোর্স। ওদের খোঁজার চেষ্টাও আর করিনি আমরা কেউ। কাদা ঘেঁটে কী বা হবে? ওদের অনেক পয়সা, ওরা 6কে 9 করতে পারে। শেষে আমরাই বিপদে পড়ব। আমি তো বেঁচে গেছি, মা বাবার সাথে আছি, আর কি চাই? আমি এখন WBCS পরীক্ষা দেবার জন্য তৈরি করছি নিজেকে।
আর পিছনে তাকাবো না আমি। বাবা শুধু মাঝে মাঝে দুঃখ করে বলে, মারে, আমাদের জন্য তোর জীবনটা নষ্ট হলো, ক্ষমা করে দিস আমাদের মা। নষ্ট কোথায় হলো বাবা? এই তো দেখো, আমি আবার লড়ছি। এবারে জিতবই আমি। যা হয়েছে সেগুলো দুঃস্বপ্ন ভেবে ভুলে যাও। আমি কবেই ভুলে গেছি। বাবা কিছু বলে না, শুধু আমার মাথায় হাত রাখে। এতেই অনেক কিছু বুঝে যাই আমি। বুঝে যাই এবার শুধুই সামনে এগোবো আমি। আর এই রাস্তায় আমি আর একা নই, আমার মা বাবাও আছেন আমার সাথে। আজকের গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, হাইপ, শেয়ার করবেন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখতে ভুলবেন না।